যাই হোক, আমরা প্রশ্নটি আবারও শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের নেট সমস্যা ছিল। আমরা নেট সমস্যা থেকে আবারও ক্লাসটি আসলাম। যদি পুনরায় নেট সমস্যা হয় তাহলে আজকে লাইভটা অবশ্যই বন্ধ থাকবে। আমরা যেখান থেকে আমরা লাইভটি দেখবো অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবো, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবো। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটার দিকে লক্ষ্য করি। এখানে আমাদের বলা হয়েছে x অনুপাত y সমান 2 অনুপাত 1 এবং y অনুপাত z সমান 2 অনুপাত আবার 1 দিছে। এখান থেকে আমরা এই অপশনগুলো কারেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, এই অপশনগুলো কারেক্ট করতে গেলে প্রথমত আমাদের যেটা লাগবে যে এটা y এটা y, এই দুটোকে আমরা একই করব। এজন্য আমরা প্রথম অনুপাতটাকে, এই যে প্রথম যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা 2 দ্বারা গুণ করব, এই 2 দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে যদি 2 দ্বারা 2 কে গুণ করি তাহলে এখানে পাবো আমরা 2 দুগুণে 4 অনুপাত 2 এর সাথে 1 গুণ করি তাহলে 2 হবে। আবার নিচেরটাকে আমরা কি দ্বারা গুণ করব? এই 1 দিয়ে, এই মানটা দিয়ে আমরা নিচে দুটাকে গুণ করব। তাহলে এখানে পাবো 2 অনুপাত 2 1 1 1, তার মানে এখানে 1 আসবে, ঠিক আছে? অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হলো x এর মান, এটা y এর মান, এটা z এর মান। আমরা এইভাবে লিখতে পারবো x অনুপাত y অনুপাত z সমান কি হবে আমাদের 4 অনুপাত 2 অনুপাত এই যে x। এইভাবে আমরা মানটা পেয়ে গেছি, ঠিক আছে? এই পর্যায়ে আমরা বলতে পারি x এর মান হলো 4, y এর মান হলো আমাদের 2 আর z এর মান হলো আমাদের এই যে 1, তাই না? আমরা এক নম্বর অপশনের দিকে যাই। এখানে বলছে x y z ক্রমিক সমানুপাতিক। x y z তখন ক্রমিক সমানুপাতিক হবে যখন আমরা এইভাবে লিখতে পারি x অনুপাত y সমান y অনুপাত কি আসবে? z আসবে, ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করি x অনুপাত y, দেখেন x অনুপাত y সমান ছিল 2 অনুপাত 1, আবার y অনুপাত z আছে 2 অনুপাত 1। তাহলে এইটারও মান যা ছিল এটারও মান তাই আছে, অর্থাৎ এই মানটা যেহেতু সমান আছে আমরা নিঃসন্দেহে বলতে পারবো x y z ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে 2 নম্বরটার দিকে লক্ষ্য করি। এখানে বলছে z অনুপাত x, z, তাহলে এই যে z এর অনুপাতটা হলো 1 আর x এর অনুপাতটা কত আছে? 4 আছে। তাহলে আমরা বলতে পারবো যে z অনুপাত x সমান 1 অনুপাত এই যে 4, ঠিক আছে? অর্থাৎ 2 নাম্বারটাও রাইট। এবার 3 নাম্বারটার দিকে যাই। আমাদের 3 নম্বরে কি বলতেছে? এটা সমান এটা হবে। আমি যদি বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড তাহলে পাবো আমরা y স্কয়ার প্লাস zx। y এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এই যে y এর জায়গায় মিডল মানটা যেখানে 2 ছিল, তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস z, z এর জায়গায় বসাবো আমরা কত? 1 আর x এর জায়গায় বসাবো 4, ঠিক আছে? 2 এর উপর স্কয়ার দিলে 4, তাহলে এই 4 এর সাথে এই 4 যোগ করলে হবে 8, তাহলে বাম পক্ষের মান 8 আসে। আমরা এবার ডান পক্ষটাও ক্লিয়ার করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে আমাদের? যে রাইট হ্যান্ড সাইড পাচ্ছি আমরা 4yz, 4yz, তাহলে 4 4 এ আছে, y এর মান 2, z এর মান 1, তাহলে এটা গুণ করলে আমাদের কি আসবে? 4 দুগুণে 8 আসবে। তার মানে 3 নাম্বারটাও রাইট, 3 নাম্বারটাও কি রাইট, ঠিক আছে? এভাবে আমরা বাম পক্ষ ডান পক্ষ সবগুলো কি করব? সমাধান করব। চুপ থাকবে। আচ্ছা, এখানে রইসুল আলম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে আজকে একটু নেট সমস্যা মনে হচ্ছে, যার কারণে একটু স্লো আসতেছে আমাদের, ঠিক আছে? যে দিনাজপুরে একটু নেটের সমস্যা। 3টা লাইন চালাই আমরা, আমাদের মেসে 3টা লাইন চালাই, 3টা লাইনেরই ভিডিও আমি টেস্ট করলাম, দেখতেছি 3টাই মোটামুটি স্লো আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা পরের প্রশ্নটার দিকে আসি। আমাদের পরের প্রশ্নটা যেটা বলা হয়েছে প্রশ্ন নাম্বার, এই প্রশ্নে 2 নাম্বার। এখানে বলছে x অনুপাত y, x অনুপাত y সমান 7 বাই, এই যে 7 বাই এখানে আছে আমাদের 5। আবার বলছে y অনুপাত z এটা সমান, এখানে আছে আমাদের 5 অনুপাত 7, তাহলে এখানে আছে 5 অনুপাত আবার 7 আছে, ঠিক আছে? আমাদের এখানে বলে দিল যে x অনুপাত z সমান কত, x অনুপাত z সমান কত। আমি অপশনগুলো লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি চাইছে। যেমন ক নম্বরে বলছে 35 49, 35 অনুপাত 49। খ নম্বরে বলছে 35 অনুপাত 35। গ নম্বরে বলতেছে আমাদের যে 25 অনুপাত 49।
আর ঘ নাম্বার হলো 49:25 এইভাবে দেওয়া আছে। আসলে রাইট কোনটি এটা আমরা অপশনটা দেখে হিসাব করে তারপরে বের করব, ঠিক আছে? একটু ফলো করেন, এই জায়গাটা y আবার এই জায়গাটা y, কিন্তু দেখুন তো এই জায়গাটা আর এই জায়গাটা মানটা একই আছে কিনা। অবশ্যই একই আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা হলো x এর মান, এটা x এর মান, এটা y এর মান, আর এটা z এর মান। এভাবে লেখা যাবে x অনুপাত y অনুপাত z সমান 7:5 অনুপাত আবারও 7, তাই না? আমাদের বলছে x আর z এর অনুপাত কত, তাহলে এটা x এর মান, এটা z এর মান, তাহলে আমরা বলতে পারি 7:7, ঠিক আছে? 7 যেহেতু দুটো অনুপাত মানে ভাগ জানি, তাহলে আমরা বলতে পারি 1:1। এটা আমাদের আনসার, এটা আমাদের কি আনসার। এখন অপশনগুলো যদি আমরা টেস্ট করি, অপশনগুলোর মধ্যে 1:1 কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের খুঁজে বের করে নিতে হবে। যেমন এই মানটা সমান না, তাহলে এটা তো 1:1 হবে না। কিন্তু খ নাম্বারটাকে লক্ষ্য করি, এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে এটাও 35, এটাও 35, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1:1। তাহলে যেহেতু এটার সাথে এটার কানেকশন ঠিক আছে, তাহলে আমরা বলবো খ নাম্বারটা আনসার। খ নাম্বারটা কি হবে, আমাদের আনসার হবে, ঠিক আছে? এভাবে আমরা কি করব, অপশনগুলো টেস্ট করে আনসারটা মিলিয়ে নেব। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটার দিকে যাই। প্রশ্ন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? একটা বর্গ বলতে পারে, একটা বৃত্ত বলতে পারে, এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে আমরা সবসময় কি করি, যত গুণ বলে তার উপর স্কোয়ার করে দিয়ে আনসারটা নিয়ে নেই। এখানে 3 গুণ করছে, তাহলে আমরা যদি 3 এর উপর স্কোয়ার দিই তাহলে আমরা 9 পাবো, তার মানে ক্ষেত্রফল 9 গুণ হবে। এটা কিন্তু শর্টকাট আনসার, ঠিক আছে? আমরা যদি বেসিক থেকে ক্লিয়ার করি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে আমরা আগে বাহুটা ধরে নিচ্ছি যে আমরা বাহুটা হলো a, তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে বলেন তো? তাহলে অবশ্যই ক্ষেত্রফল হবে আমাদের a স্কয়ার, ঠিক আছে? এবার বাহুটাকে যদি 3 গুণ করা হয়, তাহলে বাহু দৈর্ঘ্য, তাহলে আমরা বলতে পারি নতুন বাহু, এখানে যেহেতু 3 গুণ করছি তার মানে 3a হবে, তাহলে আমরা এখানে একটা নতুন ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের নতুন ক্ষেত্রফলটা কি হবে, বাহুর উপর স্কয়ার 3a, এটার উপর স্কয়ার, তার মানে 9a স্কয়ার। আগে ক্ষেত্রফল ছিল a স্কয়ার, বর্তমানে হচ্ছে 9a স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কত গুণ হয়েছে? তাহলে ক্ষেত্রফল হয়েছে আমাদের 9 গুণ। কয় গুণ? কারণ a স্কয়ারের সাথে k গুণ অবস্থায় আছে 9 আছে, তার মানে বর্তমান ক্ষেত্রফল হলো 9 গুণ। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হবে আমাদের 9a স্কয়ার ডিভাইডেড a স্কয়ার। এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা কত গুণ পাবো, 9 গুণ পাবো, ঠিক আছে? এটা হলো আমাদের বেসিক থেকে সমাধান। আর যদি কখনো শর্টকাট অ্যান্সার করতে চাই, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যত গুণ বলবে, সেটা 2 গুণ বলতে পারে, 3 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, যত গুণ বলবে তার উপর আমরা স্কয়ার করে দেব। তার উপর যদি স্কয়ার করে দেই তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে এটা আমরা সহজেই বুঝতে পারবো, ঠিক আছে? আলিনুর ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আছি, মোটামুটি ভালো আছি। আজকে অবশ্য আমাদের একটু নেট সমস্যা, যার কারণে লাইভটা একটু বাফারিং করতেছে। আচ্ছা, এবার তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের দিকে যাই। আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলতেছে? 4 নম্বরে এইভাবে বলতেছে যে a ডিভাইডেড x সমান m স্কয়ার প্লাস n স্কয়ার ডিভাইডেড 2mn হলে, প্রশ্ন নাম্বার 4 হলে এখানে বলছে যে রুট ওভার a প্লাস এক্স ডিভাইডেড a মাইনাস এক্স সমান কত? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড বইয়ের প্রশ্ন থেকে আমি আলোচনা করতেছি। আচ্ছা, আমি অপশনগুলো লিখে দিই, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। ক নম্বরে বলছে m ডিভাইডেড n, খ
খ নম্বরে বলতেছে m প্লাস n ডিভাইডেড m মাইনাস n। গ নম্বরে বলতেছে m মাইনাস n ডিভাইডেড m প্লাস n। আর ঘ নম্বরে বলতেছে উপরে n নিচে m। এই চারটা অপশনের মধ্যে আমাদের একটা অপশন রাইট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিভাবে আনসারটা বের করব, আমরা মনে রাখবো যে এই জায়গাটাতে কি করছে, এর সাথে এক্সট্রা যোগ করছে, এর সাথে একটা এক্সট্রা বিয়োগ করছে, মানে যোজন বিয়োজন করছে, যোজন বিয়োজন করছে। তাহলে আমরা এখানে এইভাবে যোজন বিয়োজনটা করব যে উপরেরটা লব প্লাস হর, এই যে লব প্লাস হর, আবার লিখবো কি লব মাইনাস হর। তাহলে উপরে যোজন করলাম, নিচে বিয়োজন করলাম। এবার আমরা ডান দিকে একই কাজটা করব, যে ডান দিকে আমরা এখানে লিখবো এটা লব এটা হর, আগে লব বসাবো m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে লব আবার দিব প্লাস হর বসাবো কি 2mn। একই ভাবে নিচে বসাবো লব মাইনাস হর, তাহলে লব হলো m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস হর, তাহলে হর হলো কি আমাদের 2mn, এটা হলো হর, ঠিক আছে। এখানে আমরা এবার কি করব, যে সমাধান করে মানটা বের করব, এটা রুটের মান বের করতে বলছে। তাহলে আপাতত এটা রাখে দিলাম a প্লাস এক্স ডিভাইডেড a মাইনাস এক্স সমান, উপরেরটা কার সূত্র পড়ছে, উপরেরটা কিন্তু a প্লাস বি অল স্কয়ারের সূত্র পড়ছে, যেখানে আমরা বলতে পারি m প্লাস n অল স্কয়ার। নিচে কার সূত্র পড়ছে m মাইনাস n এর উপর অল স্কয়ার, কেননা আমরা জানি a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যদি a মাইনাস b হোল স্কয়ার বলি তাহলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2ab এর সামনে যদি মাইনাস, তাহলে মাইনাসের সূত্র, 2ab এর সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র। এবার আমরা এই স্কয়ার গুলো এইদিকে পার করে দিব, স্কয়ার গুলো যদি এইদিকে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে। এটা সম্পূর্ণটা একটা স্কয়ার করে দিতে পারি, হোল স্কয়ার করে দিতে পারি। তাহলে এই স্কয়ারটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে হবে রুট a প্লাস এক্স ডিভাইডেড a মাইনাস এক্স। তাহলে ডান দিকে থাকবে কি m প্লাস n ডিভাইডেড m মাইনাস n। তাহলে এই সম্পূর্ণটার মান হলো জাস্ট এটা। আনসার কত নাম্বার? আনসার এই যে গ নাম্বার, ঠিক আছে। এভাবে আমরা বুঝে বুঝে সমাধান করব, তাহলে আমাদের সব সময় মাথায় থাকবেই। আচ্ছা, মোটামুটি বোর্ড বইয়ের প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার আমার দাগানো এই প্রশ্নগুলো আমি আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি দাঁড়াইছি আমাদের সামনে এসএসসি 26 এবং সকল চাকরির জন্য যে প্রশ্নগুলো আমরা সব সময় পেয়ে থাকি, এই জাতীয় প্রশ্ন এবার আলোচনা করব, ঠিক আছে। আর চাকরি পরীক্ষায় কিন্তু বাইরে প্রশ্ন আসে না, ম্যাক্সিমাম আপনার 7 থেকে 10 এর বইয়ের মধ্যেই এই প্রশ্নগুলো থাকে। তাই এই ক্লাসগুলো যদি আমরা রেগুলার করি এই প্রশ্নগুলো আমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার আমার দাগানো সাজেশন থেকে প্রশ্ন সমাধান করব। একটি বর্গের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? আচ্ছা, এই অপশনটা আমরা করব, ঠিক আছে। ক, খ, গ, ঘ। আমরা যারা পারবো নিজে নিজে আনসার দেওয়ার চেষ্টা করব। যেমন ক নম্বর বলছে 1:2√2, খ নম্বরে বলতেছে 1:√2, গ নম্বরে বলতেছে যে 1:2, আর ঘ নম্বরে বলতেছে 2√2:1। এই চারটার মধ্যে আসলে কোনটি রাইট হবে এটা আমরা কি করব, যাচাই করব, ঠিক আছে। প্রথমে বলছে একটি বর্গের পরিসীমা, একটা বর্গের পরিসীমা জানি আমরা 4, তার মানে 4 গুণন বাহুর দৈর্ঘ্য, এবং কর্ণের অনুপাত, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো a√2, বা আমরা বলতে পারি √2a, ঠিক আছে। এখান থেকে আমরা এই ডান দিকের a বাম দিকের a কাটে দিতে পারি। কেন দিতে পারি? কারণ আমরা জানি অনুপাত মানেই ভাগ, অনুপাত মানে কি ভাগ, এইভাবে আমরা কাটতে পারি, ঠিক আছে। তাহলে আপাতত এই দিকে থাকতেছে 4 আর এই দিকে থাকতেছে আমাদের √2। এই আনসারটা কিন্তু দেওয়া নাই, এই আনসারটা দেওয়া নাই। তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব এই 4টাকে ভাঙবো। একটা 4কে যদি ভাঙি আমরা 2 × 2 পাবো, আবার থাকলো আমাদের √2 থাকলো। একটা 2কে যদি ভাঙি তাহলে কিন্তু আমরা 2টা √2 পাই।
একটা 2 কে ভাঙলে কয়টা √2 পাবো? দুইটা √2 পাবো। আর একটা √2 ডান দিকে আছে, তাহলে এই √2 কাটা যাবে, এটা যদি কাটে দেই, বাম দিকে থাকলো 2 √2, ডান দিকে থাকতেছে আমাদের 1। তাহলে এই প্রশ্নটির আনসার হবে আমাদের কি? 2 √2 অনুপাত 1। এই যে 2 √2 অনুপাত 1। তাহলে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে, আগে বর্গের পরিসীমা বলছে, যার কারণে আমরা পরিসীমাটা আগে দিচ্ছি। কর্ণের দৈর্ঘ্য পরে বলছে, কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা পরে দিচ্ছি। তাহলে ওরা যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা পরের প্রশ্নটার দিকে যাই। যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, যে আমি কমেন্ট দেখে আপনাদের সমস্যার সমাধান করে দিব। কোনো সমস্যা নাই, যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে আমি অবশ্যই কি করে দিব? আপনাদের সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, এটার 2 নাম্বার প্রশ্ন, সমানুপাতের উদাহরণ কোনটি? সমানুপাতের উদাহরণ কোনটি? আচ্ছা, তাহলে আমাদের অপশনগুলো অবশ্যই লিখতে হবে, যে ক, খ, গ, ঘ। যেমন ক নাম্বার বলছে 3:4 সমান 4:3। তারপরে এটা বলছে 2:3 সমান 6:10। এরপরটা বলতেছে 3:2 সমান 9:6। তারপরে বলতেছে যে 2:5 সমান 4:25। এটা হলো এই চারটার মধ্যে আসলে কোনটা সমানুপাত হবে এটা আমাদের চিহ্নিত করতে হবে। আসলে সমানুপাত জিনিসটা কি এটা আগে ক্লিয়ার করে নিই আরেকবার, ঠিক আছে? আমার যদি এই তিনটা রাশি থাকে, এ বি সি তিনটা যদি রাশি থাকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হবে। তার মানে প্রথম দুইটা অনুপাতের মান যা হবে, দ্বিতীয় দুইটা অনুপাতের মান তাই হবে। যদি প্রথম দুইটা অনুপাতের মান এবং দ্বিতীয় দুইটা অনুপাতের মান একই আসে, তাহলে তাদেরকে আমরা সমানুপাত বলতে পারবো। এবার খেয়াল করেন যে এখানে হলো 3/4, এখানে হলো 4/3, তাহলে এটা তো কোনোদিন সমান হবে না, তার মানে এটা সমানুপাতিক হতে পারে না। এবার দ্বিতীয়টার দিকে লক্ষ্য করি, এখানে পাচ্ছি 2/3 আর ডান দিকে পাচ্ছি আমরা 6/10, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা তো 2/3 থাকতেছে, এটা আমরা 3/5 পাবো। এই মান আর এই মান সমান হতে পারে না, তার মানে এটাও সমানুপাতিক হবে না, এটাও কাটা। এবার এটাকে লক্ষ্য করি, এখানে বাম দিকে আছে 2/3, ডান দিকে আছে 9/3, ঠিক আছে? 9/6। আচ্ছা, ডান দিকেরটা তো আমরা কাটাকাটি করতে পারবো, যেমন 3 3 9, 3 2 6। তাহলে দেখেন বামের মান এবং ডানের মান সমান আসছে, এই বামের মান আর এই ডানের মান কি আসে? সমান আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? সমানুপাত বলতে পারবো। তাহলে বাম দিকে যে অনুপাতটা থাকবে তাদের অনুপাতের মান এবং ডান দিকে যে অনুপাত থাকবে এই অনুপাত দুইটা যখনই সমান বলবে তখনই আমরা বলবো এটা সমানুপাত, ঠিক আছে? আশা করি যে এটা বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দিকে আমরা যাব। আমাদের দাগানো প্রশ্ন নাম্বার 3। আচ্ছা, এটা যে কতবার ইম্পর্টেন্ট বলবো, এর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হয় না, ঠিক আছে? একবারে 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সকল চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আমরা পেয়ে থাকি। দুইটি সংখ্যার অনুপাত 7:5, 7:5। এরপর বলছে এদের গসাগু 4 হলে লসাগু কত? ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু কমন খুবই আসে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আপনাদের বেসিক ভাবে করাই দিব, শর্টকাট নিয়মও জানা আছে, তবে আগে বেসিকটা দেখি। এরকম যখন দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন আমরা এইভাবে ধরে নিব, যে ধরি প্রথম সংখ্যা কত ধরবো, এই অনুপাত আছে, এখানে একটা চলক ধরবো, এটা হবে 7x। তাহলে আমরা লিখবো দ্বিতীয় সংখ্যা কত হবে আমাদের 5x, ঠিক আছে? আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, এভাবে ধরে নিলাম। এবং এদের গসাগু দেওয়া আছে, তাহলে আমরা এদের গসাগু বের করে দেব, লিখবো এদের গসাগু। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণিতক,
গরিষ্ঠ সাধারণ কি গুণিতক, তার মানে এখান থেকে যে মানটা মিলবে এটাই হবে শুধু গসাগু। এই 7x আর 5x এর মাঝে মিল মান কোনটা, শুধু x, তাহলে গসাগুটা হবে x। যদি আমরা এদের লসাগু বের করি, লসাগু মানে কি, যে দুটো মিলবে না সে দুটো আমরা আগে গুণ করে দিব, তাহলে 5 আর 7 গুণ করলে 35, এখানে x x মিলে গেছে তাহলে x হবে। অনেকেই ফির এইভাবে করে 35x², কারণ x² হবে না, x² লসাগু হতে পারে না, কেননা দুইটার মান যদি একই থাকে সেই মানটা আমাকে একবারে নিতে হয়। তাছাড়া আমরা এইভাবে লিখতে পারি যে একটা হলো 5x আর একটা হলো 7x, আমরা এখান থেকে x টাকে আগে কি করতে পারি, কমন নিতে পারি, তখন এখানে থাকবে 5, এখানে থাকবে 7, এবার এই তিনটা মান গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব। ঠিক আছে, যে 5 7 35, 35 এর সাথে x গুণ করলে 35x পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি লসাগু, এটা পাইলাম গসাগু, আর এটা সংখ্যা দুইটি। আমাদের এই চারজনের মাঝে কার মান দেওয়া আছে এটা চিন্তা করতে হবে আগে। এখানে গসাগুর মান দেওয়া আছে, তাহলে গসাগু ছিল আমার x, তাহলে আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে x = 4, এই যে x এর মান আমরা 4 পেয়ে গেছি। এবার x এর মানটা এখানে বসাই দিলেই তো আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব যে লসাগু, তাহলে লসাগু হলো 35x, তাহলে 35 গুণন 4, 4 5 20, 3 4 12, 13 14, 140, এই হলো আনসার। এইবার প্রশ্নে এই লসাগু গসাগুর মাঝে যেটা দেওয়া থাকবে আমরা প্রশ্ন মতো ওইটা সমান লিখবো। ঠিক আছে, যদি বলে সংখ্যা দুইটি কত, তাহলে এখানে আমরা কি করব, 7 এর সাথে 4 গুণ করব, তাহলে একটা হবে 28, আর তাহলে এটা হবে কি 5 এর সাথে 4 গুণ করব, 4 5 20, তাহলে একটা হলো 28, একটা হলো 20। ঠিক আছে, তাহলে এটা হলো একদম বেসিক পদ্ধতি। আর এটা যদি আমরা শর্টকাট করতে চাই, তাহলে কখনো যদি অনুপাত এবং গসাগু দেওয়া থাকে, আমরা শর্টকাট নিয়মটা এইভাবে করতে পারবো। যদি লসাগু বের করতে বলে, লসাগু বের করতে বলে, তাহলে তিনটাই গুণ করব, 7 গুণন 5 গুণন 4, এটা গুণ করলেই লসাগু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 5 20, তাহলে এখানে পাচ্ছি 7 গুণন 20, 7 দুগুণে 14, 140, এই যে আনসার হয়ে গেল। ঠিক আছে, আর পরীক্ষায় যদি এরকম দেওয়া থাকে যে লসাগু দেওয়া আছে, যে লসাগু 140, গোসাগু নির্ণয় করো, গোসাগু নির্ণয় করো, তাহলে গোসাগু কেমন করে বের করবো, শর্ট নিয়ম, মনে করেন এটা দেওয়া নাই, তখন এই যে লসাগুর মানটা, এই যে লসাগুর মানটা তাদের অনুপাতের গুণফল দ্বারা ভাগ করব, 7 গুণন 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি 7 দুগুণে 14, তাহলে 20, আবার 20 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 4, তাহলে গসাগু কিন্তু 4 আসবে। এগুলো হলো শর্টকাট টেকনিক, এগুলো কি শর্টকাট টেকনিক। ঠিক আছে, এই টেকনিকের মাঝে আমরা কি করতে পারি, এমসিকিউ গুলো দ্রুত করতে পারি, তবে এই টেকনিক কিন্তু সবসময় মনে থাকবে না, এই জন্য আপনাদের বেসিকটা জানা সবচেয়ে জরুরি। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটার দিকে যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি বলতেছে দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলতেছে এইভাবে যে পি কিউ আর, এই যে পি কিউ আর, আচ্ছা এটার আগে ওই জাতীয় প্রশ্ন আরেকটা আমরা আলোচনা করি, আশা করি যে আপনারা পারবেন। দুইটি সংখ্যার অনুপাত, অনুপাত 3:2, এদের লসাগু দেওয়া আছে, এদের লসাগু 42 হলে গসাগু কত, গসাগু কত। তাহলে আমরা বিস্তারিতটাই করার চেষ্টা করি, যারা পারবেন তারা করে অ্যান্সার দিবেন। এটা ধরবো আমরা, প্রথম সংখ্যাটা হবে আমাদের 3x, আর দ্বিতীয় সংখ্যাটা হবে আমাদের 2x, তাই না? এদের লসাগু দেওয়া আছে, তাহলে আমরা চলকের সাহায্যে লসাগুটা বের করব। তাহলে লসাগু হবে 3 দুগুণে 6x। ঠিক আছে, আর যদি গসাগু বলে তাহলে আমরা লিখবো গসাগু, দুটার মধ্যে কমন আছে x, তাহলে xটা হলো গসাগু। আচ্ছা, আমাদের লসাগুর মান দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে লিখবো যেই মানটা দেওয়া আছে ওইটা সমান, এই যে 6x সমান, এই যে লসাগু হলো 42, তাহলে x এর মান হবে 42 কে 6 দ্বারা ভাগ করব, 6 7 42, তাহলে এই যে গসাগুর মান আমরা পেয়ে গেলাম কত, 7। এটাই হলো কি এই প্রশ্নটির আনসার। তাহলে এভাবে আমরা খুব দ্রুত আনসার করতে পারবো। আরেকবার, হ্যাঁ রইসুল ইসলাম, আরেকবার একটু কমেন্ট করে জানাও যে কোন প্রশ্নটা, আরেকবার আগেরটা না পরেরটা। আচ্ছা, যদি শর্টকাট দিয়ে আমি করতে চাই না বিস্তারিত একটু কমেন্ট করে জানাও, আসলে কমেন্টটা একটু লেট করে আসছে তো যার কারণে বুঝতে পারিনি। যদি শর্টকাট করি, যে শর্ট নিয়মে যদি করি,
এটা তো আমি বিস্তারিত বুঝাইলাম। স্বরনিয়মে যদি আমাদের লসাগু বের করতে বলে, লসাগু, তাহলে আমরা কি করব, অনুপাত, এই যে অনুপাত আছে না, অনুপাতের সাথে গসাগুটা গুণ করব, গসাগুটা গুণ করব যদি লসাগু বের করতে বলে। আর যদি গসাগু বের করতে বলে তাহলে উপরে থাকবে লসাগু, লসাগু, আর নিচে হলো অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল, গুণফল। এই যেমন এই অঙ্কটাই যদি করি, এখানে লসাগুর মান হলো 42, লিখলাম 42, অনুপাতের গুণফল, একটা অনুপাত 3 আর একটা হলো 2, তাহলে 3 গুণন 2, ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 42 কে আমরা 6 দ্বারা ভাগ করব, তাহলে 7। এটা হলো শর্টকাট নিয়ম। তাহলে এই দ্রুত নিয়মের মাধ্যমে আমরা কি করতে পারি, এই অঙ্কগুলো সমাধান করতে পারি, ঠিক আছে। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বেসিকটা বুঝে অঙ্ক করা। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাব কত নম্বর, এখানে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। পি কিউ আর, পি কিউ আর সমানুপাতিক হলে, পাতিক হলে নিচের কোনটি সঠিক না হলে এটার মান নির্ণয় করো। যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা সমান কত, এটা সমান কি হোয়াট, এটার আনসার আমরা কি করব, বের করতে যাব, ঠিক আছে। আচ্ছা, এটার মানটা যদি বের করতে চাই, সবসময় মনে রাখবেন যে এই তিনটা রাশি যদি থাকে তাহলে মাঝে যেটা থাকবে এটার উপর স্কয়ার সব সময় প্রান্তীয় মানদ্বয়ের গুণফল হবে, তাহলে পি আর হবে, অর্থাৎ মাঝের রাশি যেটা থাকবে এটার গুণফল, সরি এটার বর্গ প্রান্তীয় রাশিদের কি হবে, গুণফলের সমান। তাছাড়া আমরা এইভাবে বলতে পারি যে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। আমি যদি এটাকে ভাগটাকে এইভাবে লিখি যে পি বাই কিউ সমান কি হবে, কিউ বাই আর। এবার যদি আমরা আর আর গুণ করি তাহলে কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার সমান আমরা পাবো কি পি আর। তাহলে সহজ টেকনিকটা হলো যেটা মাঝে থাকবে তার উপর অঙ্কিত বর্গ প্রান্তীয় মানদ্বয়ের গুণফলের সমান। এবার যেখানে যেখানে আমরা পাবো কিউ স্কয়ার সেখানে আমরা পি আর বসাবো। তাহলে এখানে পি স্কয়ার আছে এটা রাখলাম, এই কিউ স্কয়ারের জায়গাতে আমরা পি আর বসাইলাম। স্যার নিচে এখানে কিউ স্কয়ার আছে, তার মানে আমাকে পি আর বসাতে হবে, প্লাস এখানে আর স্কয়ার আছে, আমরা আর স্কয়ার রেখে দিলাম, উপরে দুইটা থেকে কমন নিব পি, তাহলে হবে পি প্লাস আর, নিচে দুইটা থেকে কমন নিব আর, তাহলে এখানে হবে পি প্লাস এই যে আর, এটা এটা কাটা যাবে, আনসার পাবো আমরা পি ডিভাইডেড আর। এই হলো এই প্রশ্নটির আনসার। আশা করি যে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। জাস্ট আমরা এভাবে ধরে ধরে অঙ্কগুলো কি করব, সমাধান করব। আচ্ছা, এবার তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের দিকে যাব। আজকে 7 নম্বর প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট এটা বলবো না, মোটামুটি ইম্পর্টেন্ট বলবো, ঠিক আছে। একটি দ্রব্য 25/2% ক্ষতিতে, 25/2% ক্ষতিতে বিক্রয় করা হলে, এখানে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত। আচ্ছা, এই অঙ্কটা আমরা বের করব। আগে বিক্রয় মূল্য বলছে, ক্রয় বলছে, আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে 25/2% ক্ষতিতে আমরা লিখব বিক্রয় মূল্য, তার আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100 টাকা হয়, ক্রয় মূল্য সবসময় কি হয়, 100 টাকা হয়, আর 100 থেকে যেটা ক্ষতি হয়েছে এটা আমাকে বাদ দিতে হবে, তাহলে 25/2 টাকাটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। এটা হবে তাহলে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে যদি 2 লসাগু নেই তাহলে এখানে হবে 200, 200 মাইনাস 25, তাহলে আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 200 থেকে 25 বাদ দিলে 175 ডিভাইডেড 2, তাহলে এই টাকাটা ছিল তার কি, এই টাকাটা ছিল তার বিক্রয় মূল্য। কিন্তু আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তখন আমরা এইভাবে লিখব যে বিক্রয় মূল্য
অনুপাত ক্রয় মূল্য সমান। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য আমার কত হলো 175/2। আমরা এখানে লিখবো 175/2। অনুপাত ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো আমাদের 100। আচ্ছা, এটা যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে আমরা ভগ্নাংশটা আউট করার জন্য প্রথমত উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা কিন্তু সরল ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। উপরে 175, এখানে থাকবে আমাদের জাস্ট 200। ঠিক আছে, এবার কাটাকাটি করি। কি দিয়ে কাটাকাটি করতে পারবো? আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারবো, আবার 25 দিয়েও কাটাকাটি করতে পারবো। আচ্ছা, প্রথমত আমরা এখানে যদি 25 দ্বারা কাটি, তাহলে আমরা জানি 4 25 100, 3 25 75, তার মানে এখানে 7 হবে, আর এখানে 8 25 200, এখানে কি হবে? 8 হবে। তাহলে এই প্রশ্নটির আনসার হলো আমাদের 7:8। 7 কি 8। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। মিশানিটা করে রাখলাম, পড়ে গেছে। আচ্ছা, এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাদের মাঝে আমি নিয়ে আসতেছি, খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা আমরা অনেক সময় পেয়ে থাকি এবং অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। প্রশ্নটা হলো এরকম, 8 নাম্বারে, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত কত? ঠিক আছে, এই প্রশ্নটা এবার আমরা সমাধান করব। দেখেন, বর্গক্ষেত্র, একটা বর্গ আমরা আগে অঙ্কন করে নিই, যে এটা একটা বর্গ। তাহলে এই বর্গটার আমরা বাহু জানি এ, এই বাহুগুলো কি? বাহুগুলো থাকবে ই। তাহলে এখানে বলছে বর্গক্ষেত্র, তাহলে আমরা বর্গক্ষেত্র জায়গাতে এখানে লিখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার। আচ্ছা, এর ক্ষেত্রফল পেলাম a স্কয়ার, বর্গের ক্ষেত্রফল, এবং কর্ণের উপর অঙ্কিত বর্গ, এই যে একটা কর্ণ, এই কর্ণটার মান আমরা জানি a√2। ঠিক আছে, এর উপর অঙ্কিত বর্গ, তাহলে কর্ণের উপর যদি আমি অঙ্কিত বর্গ দিয়ে দেই, তাহলে এটার উপর স্কয়ার হয়ে যাবে, তার মানে আমরা পাবো a স্কয়ার ইনটু 2, তার মানে 2a স্কয়ার হবে। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গটা আমরা পাচ্ছি কি? 2a স্কয়ার। তাহলে এটার অনুপাত বের করতে বলছে, a স্কয়ার কাটা গেল, তাহলে 1:2 হয়ে গেল, আনসার হয়ে গেল। যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে আমরা এইভাবে একটা বর্গ আঁকবো। আচ্ছা, তাহলে আনুমানিক দেখেন দুইটা বর্গ দাঁড়াইছে, এটা একটা বর্গ, আবার এটা একটা বর্গ। তাহলে এটা ছিল প্রথম বর্গ, যে বর্গের ক্ষেত্রফল হলো আমাদের a স্কয়ার, আর এটা হলো কর্ণ দ্বারা একটি বর্গ। তাহলে কর্ণ দ্বারা বর্গ মানে এর প্রত্যেকটা বাহু a√2 দাঁড়াবে। তাহলে এটার ক্ষেত্রফল হলো আমাদের 2a স্কয়ার, আর প্রথমটার ক্ষেত্রফল হলো a স্কয়ার। এটার অনুপাত বের করতে বলছে, জাস্ট আমরা এভাবে বের করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তাহলে পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই এবার। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হলো যে গমে সুজি ও ভুসির অনুপাত, গমে সুজি ও ভুসির অনুপাত, 3:2। গমে সুজির শতকরা পরিমাণ কত? তাহলে গমে সুজির শতকরা পরিমাণ কত? তাহলে এখানে বলছে যে গমে সুজির শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা কিভাবে নির্ণয় করব একটু লক্ষ্য করি।
আচ্ছা, আমাদের কিছু গম গম থেকে আমরা দুটা জিনিস তৈরি করতে পারি, একটা হলো সুজি আর একটা হলো ভুসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গমের পরিমাণটা যদি আমরা দেখি, তাহলে এই সুজি আর এই ভুসি এই দুটো যোগ করলে তো গমের পরিমাণ আসবে, তাই না? তাহলে আমরা এখানে প্রথমত বলতে পারি এটা হলো আমার সুজির পরিমাণ, এটা হলো আমাদের ভুসির পরিমাণ। তাহলে গমের পরিমাণটা কত? তাহলে গমের পরিমাণটা আমরা এইভাবে লিখতে পারি, গমের পরিমাণ হলো আমাদের 3 যোগ 2, তার মানে 5। তাহলে গমের পরিমাণ যদি 5 হয়, তাহলে সুজির পরিমাণ হবে আমাদের 3। তাহলে শতকরায় প্রকাশ যখন করবে আমরা এইভাবে মানে যদি বেসিক মধ্যে কি ঐকিক নিয়ম করতে চাই, তাহলে এইভাবে লিখতে পারবো যে গমের পরিমাণ 5 একক হলে হলে সুজির পরিমাণ হবে কত? সুজির পরিমাণ হবে আমাদের এখানে 3 একক, ঠিক আছে, 3 একক। তাহলে গমের পরিমাণ যদি আমার 1 একক হয়, তাহলে সুজির পরিমাণ হবে 3/5। গমের পরিমাণ যদি আমার 100 একক হয়, তাহলে সুজির পরিমাণ হবে 3/5 গুণন 100। তাহলে 5 বিষম 100, 3 বিষম কত হবে? 60। তাহলে 60% হলো সুজি, 60% হয় সুজি, আর 40% হবে কি আমাদের? 40% হবে ভুসি, ঠিক আছে। এই হলো আমাদের এটার বিস্তারিত নিয়ম। আর কেউ যদি শর্টকাট নিয়মে করতে চান, শর্টকাট নিয়ম হলো আমাদের এইভাবে যে এখানে আছে 3 আর এই দুটো আমরা অনুপাতের যোগফল করব। তাহলে অনুপাতের যোগফল আসবে 5। অনুপাতের যোগফলটা সবসময় নিচে বসাবো, যার পরিমাণ চাইবে সেটা আমরা উপরে দিব। শতকরা চাইছে, তার মানে আমরা এখানে 100 দ্বারা কি করব? গুণ করব। তাহলে এই যে 100 দ্বারা গুণ করলে এখানে পাবো 20, আর এখানে হবে 3 বিষম 60, ঠিক আছে। এভাবে আমরা দ্রুত আনসার করে নিতে পারবো। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্নটা দেখে যাই। আমাদের নেক্সট প্রশ্ন হলো 8 নাম্বার। x এর 10% যদি y এর 20% হয়, তবে এখানে বলছে 8 নাম্বারে, জানি না কত নাম্বার হলো, মেবি 9 নাম্বার হবে। x এর 10% যদি y এর 20% সমান হয় তবে x অনুপাত y সমান কত? এটার আনসার আমরা বের করব। x এর 10% মানে কি? x এর 10% মানে x গুণন 10/100 সমান y এর 20%। এখানে বলছে y এর 20%, তাহলে y এর মানে আমরা গুণ ব্যবহার করতেছি, তাহলে 20 ডিভাইডেড আমরা 100 দেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই শূন্য এই শূন্য কাটতে পারি, এই শূন্য এই শূন্য কাটতে পারি। উপরে থাকলো x, নিচে থাকলো 10। এখানে উপরে থাকবে 2y আর নিচে থাকবে আমাদের 10। নিচের হর, এখানে হর যদি একই মান থাকে, তাহলে এটা আমরা আউট করে দিতে পারবো। তাহলে x সমান আমরা লিখতে পারবো 2y। ওরা আমাদের বলছে x অনুপাত y নির্ণয় করো, তাহলে y টা এইদিকে আনে ভাগ করে দিচ্ছি। x ভাগ y সমান থাকলো আমাদের 2। অতএব আমরা বলতে পারি x অনুপাত y সমান কি হবে? যে 2 অনুপাত 1। 2 অনুপাত কি 1, কারণ এর নিচে কত আছে? 1 আছে, ঠিক আছে। তাহলে এটাই হলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার। এভাবেও কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে প্রশ্নটা দিকে আমরা যাব। এর বলছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:5। 3:5। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, আমরা জানি দুটি বৃত্তের ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে, যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখতে পারি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ
এটা ধরলাম আমরা r1 সমান কত ধরবো, জাস্ট 3x ধরবো, ঠিক আছে। তারপর লিখলাম কি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা r2 ধরলাম, সমান আমরা কত লিখবো 5x, যেহেতু অনুপাতে আছে এই জন্য আমরা x টাকেও লক্ষ্য করে নিলাম, ঠিক আছে। এখানে আমাদের বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল পাই r1 স্কয়ার অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r2 এটার উপর স্কয়ার, পাই পাই এমনিতে কাটা যাবে। তাহলে এখানে থাকলো কি আমাদের r1 স্কয়ার অনুপাত r2 স্কয়ার। তাহলে এইগুলোর উপর স্কয়ার করলেই কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। r1 এর মান কত ছিল, এখানে 3x, এটার উপর স্কয়ার দেব, অনুপাত এটার মান হলো 5x, এটার উপর স্কয়ার দিয়ে দেব, ঠিক আছে। 3 এর উপর স্কয়ার দিলে 9, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, 5 এর উপর স্কয়ার দিলে হবে 25, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি 9 অনুপাত 25, 9 অনুপাত কি 25। তাহলে কখনো যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যাই দেব না কেন, তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে, তাহলে আমরা এই মানগুলোর উপর কি করব, স্কয়ার করে দিব, মানগুলোর উপর কি করব, স্কয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, আবার এইখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের বলছে যে বৃত্ত দুইটির পরিসীমার অনুপাত নির্ণয় করো। বৃত্ত দুইটির কি নির্ণয় করতে বলছে, যে বৃত্ত দুইটির পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে এবার এই প্রশ্নটার পরে নেক্সট প্রশ্ন বলছে যে বৃত্ত দুইটির পরিসীমার অনুপাত কত, অনুপাত কত। আচ্ছা, বৃত্তের পরিসীমা বলতে কি বোঝায়, আমরা জানি বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বোঝায়, আর বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমরা পরিধি বলি, যেটার সূত্র আমরা লিখতে পারি 2 পাই r1 অনুপাত 2 পাই r2, ঠিক আছে। এটা হলো প্রথম বৃত্তের পরিসীমা, এটা হলো দ্বিতীয় বৃত্তের পরিসীমা। আপাতত আমরা এখানে 2 পাই, এখানে 2 পাই আউট করে দিতে পারি, তাহলে থাকলো কি আমাদের r1 অনুপাত r2। তাহলে যেই মানটা ছিল ওই মানটাই থাকবে, তাহলে এখানে লিখতে পারবো 3, এখানে লিখতে পারবো 5। তাহলে দুটি বৃত্তের, ভালো করে শুনেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যা হবে তাদের পরিসীমার অনুপাতও ঠিক তাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন দিব, যে প্রশ্নটা হলো আমাদের সবার জন্য, আমরা চেষ্টা করব যে প্রশ্নটার আনসার আমরা কিভাবে বের করতে পারবো। এখানে প্রশ্নটা হলো দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 25:49, এদের দ্বিগুণানুপাত কত, না এদের দ্বিভাজিত অনুপাত কত, দ্বিভাজিত অনুপাত কত। এটা যদি জানা থাকে আমরা কমেন্ট করব যে এদের দ্বিভাজিত অনুপাত কত। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে, সেটা তোমার জানা আছে। তাহলে কখনো যদি দ্বিভাজিত অনুপাত বের করতে বলে, কখনো যদি দ্বিভাজিত অনুপাত বের করতে বলে, যেমন দুটো সংখ্যা থাকতে পারে, যেমন a আর b থাকতে পারে, এদের দ্বিভাজিত অনুপাত মানে হলো এগুলোর উপর বর্গমূল, এগুলোর উপর কি হবে বর্গমূল। তাহলে এদের বর্গমূলটাই হলো তাদের দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত। তাহলে এদের দ্বিভাজিত অনুপাত তো এবার আমরা বুঝতেই পারতেছি। তাহলে এগুলোর উপর শুধু বর্গমূল করব, √25 অনুপাত √49। তাহলে দ্বিভাজিত অনুপাত আমরা পেয়ে যাচ্ছি, এটা হবে 5, এটা হবে আমাদের যা 7। এইভাবে আমরা দ্বিভাজিত অনুপাত কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। আজকে যাই হোক একটু নেট সমস্যা করলো, যার যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আগামীকালকের ক্লাস থাকবে আমাদের অষ্টম শ্রেণীর গণিত থেকে, অষ্টম শ্রেণীর সেট অফ ফাংশন থেকে আগামীকাল আমি আলোচনা করব, যে এমসিকিউ গুলো এবং সিকিউ গুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর আমাদের এমসিকিউ ক্লাস যখন মোটামুটি সবগুলো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি সিকিউ গুলোর সমস্যা সমাধান করব। যে সিকিউ গুলোর সমস্যা সমাধান করব সেগুলো শুধু হাইলাইট প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলোই শুধু আমরা সমাধান করে দিব, ঠিক আছে।
যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।